আসসালামু আলাইকুম, আমি সায়ের হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি ব্যাংক সেক্টরের অত্যন্ত পরিচিত একটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের স্টক অ্যানালিসিস করে দেখাবো। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের অবস্থা এবং তার আর্থিক বিবরণী আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা খুব সহজেই একটি শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারেন এবং সেই শেয়ারটি দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য ভালো হবে না খারাপ হবে সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজকের এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই নয় যে এই শেয়ারটি আপনাদেরকে কেনার জন্য আগ্রহ সৃষ্টি করা বা এই শেয়ারটির বিজ্ঞাপন প্রদান করা। আজকের ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও, আপনারা যাতে করে বুঝতে পারেন যে কীভাবে করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে আমার ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করব, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা এই ব্যাংকটির অ্যানালিসিস করার জন্য কী বিষয়গুলো দেখব সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে, প্রথমে আমরা ব্যাংকটির সম্পর্কে জানব, তারপর হচ্ছে ব্যাংকটির কী প্রোডাক্ট তারা সেল করে এবং যেটার মাধ্যমে তাদের প্রফিট হয় সে বিষয়ে আলোচনা করব। এরপরে 3 নম্বর যে জিনিসটা হচ্ছে ব্যাংকের ইপিএস, ডিভিডেন্ড এবং প্রফিট, সেই বিষয়ে আলোচনা করব এবং ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট রেশিও নিয়ে আলোচনা করব এবং পিই রেশিও নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে আলোচনা করব হচ্ছে শেয়ার হোল্ডিংস বিষয়ে। তো কেন আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আমার একটি ভিডিও সিরিজ রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও সিরিজগুলো দেখে নিতে পারেন। আমি সেখানে সম্পূর্ণ ডিটেল আলোচনা করেছি কিভাবে করে আমরা দীর্ঘমেয়াদে শেয়ারে বিনিয়োগ করতে পারি এই ইপিএস, ডিভিডেন্ড ইল্ড, প্রফিট এবং পে আউট রেশিও দেখার মাধ্যমে। তো চলুন আমরা প্রত্যেকটা আস্তে আস্তে দেখতে থাকি। প্রথমে আমরা জানবো ব্যাংকটির সম্পর্কে, এক নজরে দেখে নেই ব্যাংকের কী অবস্থা। প্রথম হচ্ছে, এই ব্যাংকটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্যাংকটি শেয়ার মার্কেটে লিস্টেড হয় 2001 সালে। এই ব্যাংকটির বিজনেস টাইপস হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং, তার মানে হচ্ছে প্রচলিত ব্যাংকিং সিস্টেমে তারা ব্যাংকিং করে থাকে, কোনো প্রকার ইসলামিক ব্যাংকিং সেক্টর এখানে নেই বা উইন্ডো নেই। এরপর হচ্ছে, এই ব্যাংকের কাস্টমার সংখ্যা হচ্ছে 3,63,69,000 উপরে এবং এই ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে অনেক, 210টি সারা বাংলাদেশে। এবং এই ব্যাংকের এটিএম, এটি হচ্ছে এই ব্যাংকটির সবচেয়ে পাওয়ার বা শক্তির বিষয়, সেটা হচ্ছে 4,746টি এটিএম বুথ রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি এটিএম বুথ কিন্তু এই ডাচ বাংলা ব্যাংকের রয়েছে, এই জন্য তাদের গ্রাহক সংখ্যাও বেশি। এরপরে যেটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল, এর অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 1500 কোটি টাকা এবং এর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 632.5 কোটি টাকা। এরপরে এর নাম্বার অফ শেয়ার হচ্ছে 63.25 কোটি। ইয়ার ক্লোজিং হচ্ছে 31শে ডিসেম্বর, তার মানে হচ্ছে 31শে ডিসেম্বরে এটার 1 বছর শেষ হয়। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এর প্রোডাক্টস বা কী সেল করে থাকে বা কী সার্ভিস তারা প্রদান করে থাকে যার মাধ্যমে তাদের আয় হয় বা প্রফিট হয়। 1 নম্বর হচ্ছে কোর ব্যাংকিং। কোর ব্যাংকিং বলতে আমরা জানি যে সেভিং অ্যাকাউন্টস এবং হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, তারা এই সার্ভিসটি প্রদান করে থাকে। এরপরে যে বিষয়টা হচ্ছে টার্ম ডিপোজিট, তার মানে হচ্ছে এফডিআর, ফিক্সড ডিপোজিট, এইসব তারা প্রদান করে থাকে, এর মাধ্যমে তাদের অনেক প্রফিট গেইন হয় এবং তাদের যে ডিপোজিট সেটা তাদের বৃদ্ধি হয়। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে পার্সোনাল এবং কর্পোরেট লোন তারা প্রদান করে থাকে। এই লোন প্রদান করার মাধ্যমে তাদের ব্যাপক পরিমাণ আয় হয়। এরপর যেটা হচ্ছে ক্রেডিট কার্ড সার্ভিস তারা প্রদান করে থাকে। এই ক্রেডিট কার্ড সার্ভিসের মাধ্যমে তাদের একটা ভালো পরিমাণ আয় হয়। এরপর হচ্ছে এসএমই লোন বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যেই লোন সেটা তারা প্রদান করে থাকে এবং তাদের আরেকটি সবচেয়ে বড় যেই বিজনেস রয়েছে সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সার্ভিস। আমরা সবাই জানি যে রকেট হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার এবং এই রকেটটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটি সাবসিডিয়ারি বা অঙ্গ সংগঠন, এর থেকেও তাদের আয় হয়।
এরপর হচ্ছে তাদের এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তার প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা প্রদান করছে এবং এর ফলেও তাদের গ্রাহক সংখ্যা অনেক বেশি হচ্ছে এবং তাদের ব্যবসাও খুব ভালো হচ্ছে এবং একটি বিশাল পরিমাণ প্রফিট তারা গেইন করছে এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। এই হচ্ছে প্রোডাক্টস। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর ইপিএস, ডিভিডেন্ড এবং প্রফিট সেই সম্পর্কে। তো ইপিএস আমরা আলোচনা করতে পারি 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত ব্যাংকের ইপিএস কেমন হয়েছে এবং তারা কী পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে এবং তাদের কত কোটি টাকা প্রফিট হয়েছে প্রতি বছর, এটা আমরা দেখতে পারি। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ব্যাংকের গ্রোথ কেমন এবং তাদের দিন দিন প্রফিট কীভাবে করে বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংকের ভবিষ্যৎ কীরকম হতে পারে সে বিষয়ে আমরা একটা ধারণা অর্জন করতে পারবো। তো প্রথমে আমরা দেখি ব্যাংকের প্রথমেই রয়েছে 2016 সালে তাদের ইপিএস ছিল হচ্ছে 8.81 টাকা এবং সেই বছর তারা ডিভিডেন্ড দিয়েছিল হচ্ছে 30% ক্যাশ ডিভিডেন্ড এবং তাদের প্রফিট হয়েছিল 176.26 কোটি টাকা। এর পরের বছর মানে 2017 সালে তাদের ইপিএস হয়েছিল 12.28 টাকা এবং ওই বছর তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 30% এবং ওই সময় তাদের মোট আয় হয়েছিল 245.53 কোটি টাকা। এরপর 2018 সালে তাদের ইপিএস হয়েছিল 21 টাকা এবং সেই বছর তারা বোনাস ডিভিডেন্ড দিয়েছিল 150% এবং তাদের প্রফিট হয়েছিল সেই বছর 420 কোটি টাকা। এরপরে পরের বছর মানে হচ্ছে 2019 সালে তাদের ইপিএস হয়েছিল 8.68 টাকা। এর কারণ হচ্ছে আগের বছর তারা 150% বোনাস দিয়েছিল, এর ফলে তাদের ইপিএসটা অনেক কমে গিয়েছিল পরের বছর, কারণ যেহেতু শেয়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল বা বৃদ্ধি পেয়েছিল সেই জন্য তাদের ইপিএসটা কমে গিয়েছিল এবং সেই বছর তারা ডিভিডেন্ড দিয়েছিল 15% ক্যাশ এবং 10% বোনাস এবং তাদের সেই বছরে মোট টাকার পরিমাণ আয় হয়েছিল 434.14 কোটি এবং এর পরের বছর তার হচ্ছে 2020 সালে তাদের ইপিএস হয়েছিল 10 টাকা এবং ওই বছর তারা ডিভিডেন্ড দিয়েছিল 15% ক্যাশ এবং 10% বোনাস আগের বছরের মতোই এবং সেই বছরে টাকার অঙ্কে তাদের লাভ হয়েছিল 549.87 কোটি টাকা। তো এই হচ্ছে তাদের এক নজরে আমরা ইপিএস, ডিভিডেন্ড এবং প্রফিটটা দেখে নিলাম। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই তাদের প্রফিট গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছিল কিন্তু তাদের ডিভিডেন্ডের পরিমাণ সেভাবে কিন্তু বাড়েনি এবং ইপিএসের পরিমাণ মাঝে একবার কমে গিয়েছিল, প্রচুর বেড়ে আবার কমে গিয়েছিল কারণ তারা বোনাস ডিভিডেন্ড দিয়েছিল 150%। তার মানে হচ্ছে একটি শেয়ারের বিপরীতে 1.5টি শেয়ার বা 1.5 শেয়ার তারা বোনাস দিয়েছিল। তার মানে কেউ যদি 2টি শেয়ারের মালিক হতো তাহলে সে 3টি শেয়ার বোনাস পেত। এই হচ্ছে মোটামুটি ডিভিডেন্ড এবং প্রফিট আমরা দেখলাম এক নজরে। এর পরবর্তীতে আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড অ্যান্ড পে আউট রেশিও। একটা শেয়ারের দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটা একটি অন্যতম নিয়ামক ডিভিডেন্ড এবং পে আউট রেশিও বিবেচনা করা, যাতে করে আপনি আপনার যে শেয়ারটিতে বিনিয়োগ করতে চান সেই শেয়ারে আপনি বিনিয়োগ করার মাধ্যমে এবং তাদের বার্ষিক যেই বোনাস বা ডিভিডেন্ড রয়েছে তার মাধ্যমে আপনি আপনার বিনিয়োগকৃত টাকাকে ক্যাশ করতে পারেন বা তুলে আনতে পারেন। সেজন্য ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট রেশিও দেখাটা অতীব জরুরি। তো চলুন আমরা ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট রেশিওটা এক নজর দেখে নিই। আপনারা যদি ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট রেশিও সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান তাহলে আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এছাড়াও এখানে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওতে দেখতে পারেন। তো চলুন আমরা এক নজরে এই ব্যাংকটির ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট রেশিওটা এক নজরে দেখে নিই। আমরা এখানে 2016 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত আমরা এখানে বিবেচনা করব। 2016 সালে তাদের ইপিএস হয়েছিল 8 টাকা 81 পয়সা এবং সেই বছর ডিভিডেন্ড ইল্ড হয়েছিল বা দিয়েছিল সেটা হচ্ছে 2.57% এবং পে আউট রেশিও ছিল 34%। তার মানে সেই বছর তারা যেই পরিমাণ আয় করেছিল তার 34% ক্যাশ তারা প্রদান করেছিল বিনিয়োগকারীদের মাঝে এবং সেটা সেই বছরের বাজার মূল্যের তুলনায় ডিভিডেন্ড ইল্ড ছিল 2.57%। তার মানে আপনি যদি এই শেয়ারটির উপরে 100 টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি সেই বছর পেতেন 2.57 টাকা। এরপরে 2017 সালে ইপিএস হয়েছিল 12 টাকা 28 পয়সা এবং সেই বছরে তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 1.96%।
এবং সেই বছর তাদের পে আউট এসেছিল 24.43। তার মানে হচ্ছে সেই বছর যেই পরিমাণ ইপিএস তারা গেইন করেছিল তার মাত্র 24.43% তারা বিনিয়োগকারীদের মাধ্যমে প্রদান করেছিল। এরপরে 2018 সালে তাদের ইপিএস হয়েছিল 21 টাকা, কিন্তু সেই বছর তাদের ডিভিডেন্ড ইল্ড নেই এবং পে আউট রেশিও নেই। কারণ হচ্ছে তারা সেই বছরে 150% বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এর ফলে তাদের ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট রেশিও এখানে শো করছে না, কারণ ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট রেশিও সম্পূর্ণ মাপে ক্যাশ ডিভিডেন্ডের উপরে বিবেচনা করা হয়। এরপরে 2019 সালে তাদের ইপিএস দাঁড়িয়েছিল 8.68 টাকা এবং সেই বছর তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 2.1 এবং পে আউট রেশিও ছিল 17.28%। তার মানে হচ্ছে যেই পরিমাণ আয় তারা করেছিল সেই বছরে তার মাত্র 17% বা 17.5% তারা বিনিয়োগকারীদেরকে ক্যাশ প্রদান করেছিল। এরপরে 2020 সালে তাদের আয় হয়েছিল বা ইপিএস হয়েছিল 10 টাকা এবং তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 2.31% এবং তাদের পে আউট রেশিও ছিল 15%। তার মানে সেই বছর মাত্র তারা তাদের যে আয় হয়েছিল তার 15% তারা বিনিয়োগকারীদেরকে প্রদান করেছিল। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তাদের এই ব্যাংকটির ব্যবসা খুব ভালো হলো এবং ইপিএস খুব ভালো মতো তারা পেল, কিন্তু তাদের ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট রেশিও খুব একটা ভালো এখানে দেখা যাচ্ছে না। কারণ আমরা যদি এইটাতে বিনিয়োগ করি তাহলে আমাদের ক্যাশ ডিভিডেন্ড এবং বোনাস ডিভিডেন্ডের মাধ্যমে যে আমাদের বিনিয়োগটি যে সেটা আসলে উঠতে অনেক সময় লাগবে বা ক্যাশ ডিভিডেন্ড অত ভালো পাওয়া যাবে না। তবে এই শেয়ারটির প্রফিট গ্রোথ সেটা খুবই ভালো এবং এটার দামও মাঝে মাঝে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে। এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই ব্যাংকটির পিই রেশিও। এই ব্যাংকটির পিই রেশিও দেখলে আমরা দেখতে পারবো যে এই ব্যাংকটির পিই রেশিও খুবই ভালো। এই ব্যাংকটির পিই রেশিও আমরা হিসাব করবো হচ্ছে 23 মে 2021 সাল থেকে শুরু করে 30 মে 2021 সাল পর্যন্ত আমরা এটার পিই রেশিও হিসাব করব। এখানে পিই রেশিও আমরা হিসাব করার জন্য দুটো ইপিএস এখানে আমরা দেখছি। একটি হচ্ছে ইপিএস ফার্স্ট, তার মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ইপিএস তারা ইতিমধ্যে দিয়েছে বা প্রদান করেছে, সেটা আমরা চাইলে ডিএসসি ওয়েবসাইটে আমরা ঘুরে দেখে নিতে পারি। এবং আরেকটা ইপিএস আমরা হিসাব করব হচ্ছে আনঅডিটেড ইপিএস, সেটা হচ্ছে এই যে আমরা যেখানে ফার্স্ট কোয়ার্টার ইপিএস, এই ফার্স্ট কোয়ার্টার ইপিএসকে আমরা 4 দ্বারা গুণ করার মাধ্যমে আমরা এই আনঅডিটেড ইপিএসটা আমরা পেয়েছি। এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, এটা নাও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে বা কমও হতে পারে, এই জন্য এটা আনঅডিটেড আমরা হিসেবে দেখাচ্ছি। তো ফার্স্ট কোয়ার্টার ইপিএস অনুযায়ী যদি আমরা এটাকে দেখি এবং সেটার থেকে যদি আমরা আনঅডিটেড ইপিএসটা যদি আমরা তৈরি করি, তাহলে 23 মেতে যেই দাম ছিল এই শেয়ারটির সেই দাম অনুযায়ী এটার পিই রেশিও হবে হচ্ছে 8.94। এরপরে 24 মে 2021 এই সময়ে এর পিই ছিল, তার মানে হচ্ছে তখন শেয়ারের দাম একটু বৃদ্ধি পেয়েছিল, সেই সময় পিই হয়েছিল 9.08। এরপরে 25 তারিখে বা 25 মেতে শেয়ারটির দাম আরও একটু বৃদ্ধি পায় এবং এর ফলে পিই রেশিও আর একটু বেড়ে গিয়েছে, তখন পিই রেশিও দাঁড়িয়েছে 9.18। এরপরে 27 তারিখ সেখানেও শেয়ারের দামটি আবার বৃদ্ধি পায় এবং এর ফলে পিই রেশিও আবার বৃদ্ধি পায়, তখন পিই রেশিও হচ্ছে 9.55। এরপরে 30 তারিখেও একইভাবে শেয়ারের দাম আবার বৃদ্ধি পায় এবং তখন পিই রেশিও হচ্ছে 10.5। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই এই শেয়ারটির দাম বৃদ্ধি পেয়েছে এবং পিই রেশিও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। আপনারা যদি পিই রেশিও সম্পর্কে আরেকটু ভালোভাবে জানতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এই পিই রেশিও সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে এবং চাইলে আই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা পিই রেশিও সম্পর্কে জানতে পারেন। এই হচ্ছে ব্যাংকটির পিই রেশিও। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকটির শেয়ার হোল্ডিংস। ব্যাংকটির শেয়ার হোল্ডিংস কী জিনিসটা কী সেই বিষয়ে যদি আপনারা ভালো মতো জানতে চান তাহলে আমার এই সম্পর্কে ভিডিও রয়েছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন যে শেয়ার হোল্ডিংস কেন গুরুত্বপূর্ণ এবং কী সেটি। তো আমরা এখানে শেয়ার হোল্ডিং দেখতে পাচ্ছি যে স্পন্সর বা ডিরেক্টরের কাছে রয়েছে 86.99, তার মানে হচ্ছে 87% শেয়ার রয়েছে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে এবং 5% রয়েছে ইনস্টিটিউশনের কাছে
এবং খুব অল্প পরিমাণে 0.01% রয়েছে ফরেন ইনভেস্টরদের কাছে, এবং পাবলিক বা আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 7.92%। এই হচ্ছে টোটাল 100% শেয়ারের মধ্যে ডিস্ট্রিবিউশন। এবং এর থেকে আমরা বুঝতে পারলাম যে এই শেয়ারটি ডিরেক্টরদের কাছে রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে, এবং পাবলিকের কাছে রয়েছে এরপরে, এবং সর্বশেষে আছে হচ্ছে ফরেন ইনভেস্টরদের কাছে। তার মানে আমরা বুঝতে পারছি দীর্ঘমেয়াদের বিনিয়োগের ক্ষেত্রে এই শেয়ারটি মোটামুটি ভালো হতে পারে। আমাদের পূর্ববর্তী সূত্রের মাধ্যমে আমরা এটা বিবেচনা করতে পারি। এইসব বিষয় বিবেচনা করার মাধ্যমে চাইলে আমরা একটা শেয়ারের ভালো মন্দ আমরা বিবেচনা করতে পারি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে বা মতামত থাকে, আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন বা আমাকে মতামত জানাতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবার কোনো একটি নতুন ব্যাংক বা নতুন একটি প্রতিষ্ঠানের স্টক অ্যানালিসিস নিয়ে আপনার সামনে হাজির হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।